প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। আপনারা দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমাদের আজকের আলোচনা বিশ্ব নদী দিবস নিয়ে। এই উপলক্ষে আমরা দেখব বাংলাদেশের নদ নদীর কী অবস্থা। আপনারা জানেন, নদীমাতৃ বাংলাদেশে নদী শুধু প্রাকৃতিক সম্পদই নয়, এটা আমাদের জীবন জীবিকা এবং সাংস্কৃতিক সাথে জড়িয়ে আছে। এই নদীগুলোকে আমাদের রক্ষা করতে হবে, কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দখলমুক্ত এবং দূষণমুক্ত নদী রেখে যাওয়া আমাদের খুব দরকার। কিন্তু আমাদের দেশের নদ নদীর কী অবস্থা সেটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে, অনেকেই কাজ করেছেন যাতে নদীগুলো আমরা আগের অবস্থায় ফিরে পাই। কিন্তু আমাদের সেই প্রচেষ্টা হয়তো ঠিকমতো হয়ে উঠছে না। আমরা কেন হয়ে উঠছে না সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। আমাদের সাথে আজকের অতিথি জাতীয় নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাই, আজকে বিশ্ব নদী দিবস উপলক্ষে আমরা আলোচনা করছি। এই বিশ্ব নদী দিবস, এই নদী দিবসটা আমরা কেন পালন করি, তাৎপর্য কি, যদি সংক্ষেপে শুরুতে বলেন। সারা পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে এই সেপ্টেম্বর মাসের 4th সানডে, চতুর্থ রবিবারে এই দিবসটি পালন করা হয়। 2005 সন থেকেই কিন্তু এই বিশ্ব নদী দিবস পালিত হচ্ছে। অ্যাকচুয়ালি 2005 সনে যখন ওয়াটার ফর লাইফ ডিকেড জাতিসংঘ শুরু করে, সেই সাথে সাথে কিন্তু এই বিশ্ব নদী দিবসের আইডিয়াটা আসে। এটার অ্যাকচুয়ালি উদ্যোক্তা হচ্ছেন মার্ক অ্যাঞ্জেলো বলে একজন নদী অ্যাক্টিভিস্ট, রিভার অ্যাক্টিভিস্ট কানাডার। এবং সে প্রথমে 1980 থেকে সে কিন্তু এই ধরনের কাজকে ব্রিটিশ কলম্বিয়া করে আসছিলেন কয়েকটা নদী নিয়ে। তো সেই ধারাবাহিকতায় কিন্তু এখন সারা বিশ্বে কিন্তু এই নদী দিবস পালিত হয়। এটার উদ্দেশ্যই হচ্ছে যে নদীর রক্ষা সম্বন্ধে জনগণের ভিতর এক ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এবং নদীর উপযোগিতা, নদীকে উপভোগ করা। নদী যে আমাদের শুধু প্রাকৃতিক না, নদী আমাদের জীবনের একটা অংশ। বিশেষ করে বাংলাদেশের জন্য তো এই নদী আরও বেশি প্রাসঙ্গিক, কারণ আমাদের নদীমাতৃক। আমরা এক হিসাবে দেখেছি যে কমপক্ষে 1008টি নদী আছে, আরও নদী আছে, এর বাইরেও নদী আছে। সুতরাং এই অনেক দেশেই কিন্তু আপনার 7টা 10টা 15টার বেশি নদী নেই। সেই হিসেবে কিন্তু আমরা ফরচুনেট, কিন্তু আমরা এটাকে উপেক্ষা করে যাচ্ছি। আমরা এটাকে যথেচ্ছ ব্যবহার করছি এবং দূষণ করে ফেলছি, দখল করে ফেলছি নানাভাবে। নদীর উপরে অনেক নদী পর্যুদস্ত অবস্থায় আছে, স্পেশালি আপনার যেসব জায়গায় আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজড এরিয়া, শিল্পাঞ্চলের ভিতর দিয়ে যেসব নদী প্রবাহিত হচ্ছে তারা দূষিত হয়ে যাচ্ছে, তাদের দখল হচ্ছে। দখল আর দূষণ একসাথেও কিন্তু হয়ে যাচ্ছে। এটা আসলে একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি। কিন্তু একটা আশার বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ এই নদীর বিষয়ে আগের থেকে অনেক বেশি সচেতন এবং তারা কিছু চান যে নদীগুলি দূষণমুক্ত থাকুক, দখলমুক্ত থাকুক। তার কারণ মানুষ তো জানে যে এটা তাদের জীবনের অংশ, সাংস্কৃতিক অংশ, তাদের জীবিকার অংশ। একটা প্রশ্ন আপনার কাছে যেটা জানতে, আমরা অনেকগুলো বিষয় আলোচনা করব, যেহেতু আপনি নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং আমরা দেখেছি আপনি যখন নদী কমিশনের দায়িত্বে ছিলেন, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন এবং ওই সময় আমার মনে হয় সবচেয়ে বেশি গণমাধ্যমে নদী দখলের বিষয়টা এসেছে। আপনি গণমাধ্যমে নজরে আনতে সক্ষম হয়েছেন এবং আপনার বিভিন্ন জায়গায় অভিযান করতে দেখেছি, অনেক জায়গায় আপনি সফলও হয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে আপনি 3 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, 19 মাস পরেই আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল, আমরা যতদূর জানতে পারি। সেক্ষেত্রে আমরা গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেখছি যে জনস্বার্থের কথা বলে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনি কি জনস্বার্থ বিরোধী কাজ করলেন যে আপনাকে আপনার মেয়াদের আগেই অপসারণ করা হলো? এটা তো আমারও প্রশ্ন। আমি এখানে নিয়োগ পাওয়ার পরে আমি সততার সহিত আমার যতটুকু মেধা আছে, আমার যতটুকু সামর্থ্য আছে, সেইভাবেই আমি কাজ করে গেছি। এবং এর ফলে হয়েছে কি, আপনার যে নদী যারা দখল করেন, দূষণ করেন, তারা সমাজের কিন্তু খুব পাওয়ারফুল লোক। যেমন আপনার এবং এর সাথে কিন্তু রাজনৈতিক শক্তি কিন্তু জড়িত থাকে।
এই ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পলিটিক্যাল এলিটস, তারা আর আর তো কিছু লোক আছে যারা সুযোগ সন্ধানী, সব মিলে একটা চক্র আছে। এই চক্রই কিন্তু এই নদীগুলিকে দখল করে, দূষণ করে, এবং একে যখন বাধা দেওয়া হয় তখন কিন্তু এরা আপনাকে মানে রিমুভ করে দিতে চায়। অ্যাকচুয়ালি আমাকে তো একেবারে মেরেও ফেলতে চেয়েছিল, মারারও অ্যাটেম্প্ট দিয়েছে, অনেক কিছুই করেছে। এটার কয়েকটা বিষয় আছে। যেমন একটা হচ্ছে যে আমি চাঁদপুরে আমি জানতে পারলাম, ওখানকার ডিসি তখনকার অঞ্জনা খান মজলিস, উনি জানালেন যে এই জায়গায় প্রচুর পরিমাণে ইল্লিগাল বালু তোলা হয়, এবং তোলার পেছনে সেখানকার মন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার লোকজন, তারা জড়িত। আমি একটা পদ্ধতি ডেভেলপ করলাম যে যার মাধ্যমে, অর্থাৎ মিডিয়াকেও ইউজ করে এবং বিভিন্ন প্রক্রিয়ায় আমি ওটাকে বন্ধ করতে সক্ষম হয়েছি। একদিনে তারা পালিয়ে গেছে। আমি এলিমেন্টগুলি দেখলাম যে এখানে ড্রেজার যারা আছে, ড্রেজার মালিক হচ্ছে স্থানীয় লোকজন, কিন্তু বাল্কহেডের মালিক হচ্ছে বাইরের লোকজন। তো আমি অ্যানাউন্স করে দিলাম যে বাল্কহেড অ্যারেস্ট করা হবে। তখন বাল্কহেড চলে গেল, 300-400 বাল্কহেড একেবারে আপনার সেই নেলসনের সেই যুদ্ধের মতো ওই এলাকা ছেড়ে চলে গেল। বাল্কহেড যখন সারিবদ্ধভাবে চলে যাচ্ছে রাত্রে, তখন কিন্তু ড্রেজারও চলে গেল। সকাল নাগাদ দেখা গেলো কি 3-4টা মাত্র ড্রেজার বাল্কহেড ওখানে পড়ে আসছে। পরে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলো জেলা প্রশাসন, পুলিশের সহায়তায়। এইভাবে আমরা একটা বিরাট একটা বিজয় অর্জিত হয়েছিল। কিন্তু বিজয়টা যারা আপনার এই বালু উত্তোলন করে, বিক্রি করে, যেমন দীপুমণি প্রতিদিন সেখানে কমিশন পেতেন 68 লক্ষ টাকা, হাজার হাজার কোটি টাকার বালু তারা উঠাতেন। পরে দীপুমণি এত টাকা কিভাবে সম্ভব? কারণ কি, বালু উঠানোর খরচ হচ্ছে প্রতি সিএফটিতে আপনার 25 পয়সা, তারও কম। কিন্তু এরা বিক্রি করে কোনো জায়গায় 2 টাকা, কোনো জায়গায় 10 টাকা, এবং যে একদম যে রিটেল লেভেলে সেখানে কিন্তু 30 টাকা করেও বিক্রি হয়। এবং চাঁদপুরের বালু আপনার ওই প্লাস্টারে লাগে, এগুলো দরকার হয় কনস্ট্রাকশনে। বালু উঠানোর দরকার আছে, আমি বলি না যে একটা সবই নিষিদ্ধ করা উচিত, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আপনি তুলতে হবে। এখানে তো সিস্টেমেটিক ওয়েতে তুলে না, ইললিগালি তুলে নদীর ক্ষতি করে, মাছের ক্ষতি করে। যাই হোক, শেষ পর্যন্ত তারা আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র করলো। এর সাথে আরও আছে, যেমন আপনার আরেকটা কথা বলি যে কেন আমাকে সরিয়ে দিতে হলো। কারণ একটা পাওয়ারফুল নেক্সাস এক হয়ে গেছিলো। যেমন আপনার চিটাগাঙে কর্ণফুলী নদীতে আপনার মোহনার কাছাকাছি 3-4 মাইল আপস্ট্রিমে সেইখানে একটা ড্রাই ডক স্থাপন করছে এক ভদ্রলোক, তার নাম রশিদ ইঞ্জিনিয়ার। এই ড্রাই ডকটা প্রায় 300 বিঘা জমি, সেটা আপনার ফোরশোর এবং অ্যাকচুয়ালি নদীর মধ্যে তারা মাটি ড্রেজিং করে ভরে সেখানে ড্রাই ডকটা তৈরি করছে, যার ফলে কর্ণফুলী নদীর যে আপনার উইডথ, প্রশস্ততা, সেটা কিন্তু 3 ভাগের 1 ভাগ কমে গেছে এর জন্য। সেই জন্য আমরা সকল কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে, স্যাটেলাইট ইমেজ ধরে শেষ পর্যন্ত আমরা নির্দেশ দিলাম যে ওই ড্রাই ডকটাকে উচ্ছেদ করে দিতে হবে। জেলা প্রশাসনকে, ডিসিকে অর্ডার দেওয়া হলো, কিন্তু উনি এটা করলেন না। পরে তাকে অনেকবার আমরা তাগাদা দিয়েছি। পরে আমি আবার নিজে আরেকবার গেলাম, আরেকবার যে মিটিং করে তাকে আবারও নির্দেশ দেওয়া হলো। তখন দেখা গেল যে এই রশিদ ইঞ্জিনিয়ারের পক্ষে দাঁড়িয়ে গেল কিন্তু পাওয়ারফুল সব শক্তি। একজন হলো তৎকালীন প্রতিমন্ত্রী ছিলেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আরেকজন ছিলেন সিনিয়র সচিব মোস্তফা কামাল সাহেব। তারপরে ওইখানে যে কর্ণফুলী চিটাগাং পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহজাহান সাহেব, এরকম আরও আছে। সবাই মিলে, এমনকি এনভায়রনমেন্টালিস্টরাও, তাদেরকেও সে বশীভূত করে ফেলছে। কারণ কোনো একজন এনভায়রনমেন্টালিস্ট কিন্তু কর্ণফুলী ড্রাই ডক কিংবা কর্ণফুলী নদীকে দখলমুক্ত করার ব্যাপারে কিন্তু কথা বলেন না। তারা বহু নদীর কথা বলেন, কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট নদী হচ্ছে বাংলাদেশে কর্ণফুলী নদী। কারণ ওই নদী যদি নাব্যতা হারায়, ওই নদী যদি প্রশস্ততা হারায়, বা যদি জাহাজ না আসতে পারে, ক্ষতিগ্রস্ত কিন্তু শুধু চিটাগাঙের লোক না, সারা বাংলাদেশের লোক। বাংলাদেশের
এক্সপোর্ট ইম্পোর্টের 90% তো ওই নদী দিয়ে হয়। কেউ কিন্তু তারা বলেন না। শেষ পর্যন্ত তারা ষড়যন্ত্র করে ওই যে নদীর স্বার্থে বললেন, জনস্বার্থে বললেন, আসলে এই নদী খেকোদের স্বার্থে করা হয়েছে। তারপর আরও আছে, আমরা যেমন শাহজাহান খান আমার বিরুদ্ধে যে প্রাইম মিনিস্টার, তৎকালীন প্রাইম মিনিস্টারের কাছে যে আমার বিরুদ্ধে অভিযোগ করছেন, কারণ উনি আরিয়াল খান নদীর একটা ব্যাপক অংশ দখল করে ওইখানে বিভিন্ন রকম স্থাপনা গড়ে তুলছিলেন। আমি সেইখানে তৎকালীন ডিসি ডক্টর রহিমাকে নির্দেশ দিয়েছিলাম যে ওই জমি উদ্ধার করতে হবে, প্লাস যে সব স্থাপনা করা হয়েছে শুধু মসজিদ বাদে এবং ওই গুচ্ছগ্রাম বাদে সব ভেঙে দিতে হবে। এই নির্দেশ তাকে লিখিতভাবে দেয়া আছে, হয়নি, এটা তার আগে ওনাকে বদলি করে দেওয়া হয়েছে। এইভাবে শুধু একটা না, যেমন আপনার পটুয়াখালীর মেয়র, সে খালের ভিতরে একেবারে, যে পটুয়াখালীতে খালগুলি হলো পটুয়াখালী শহরের জান, মানে প্রাণ। ওই খাল দিয়েই কিন্তু পানি আসে, জোয়ারের পানি আসে যায়, এবং সেগুলিকে বন্ধ করে, একেবারে বন্ধ করে বলতে গেলে উনি বাড়ি করছেন। সেখানে আর মেপে ঝোপে সব কিছুই করলাম। আপনার তাকে বলা হলো এবং সে বললেন যে আমি এটা ভেঙে ফেলবো। ভাঙেন নাই উনি ভাঙেন নাই, এবং ওনার সাথে যে দীপমণির হাত মিলাইলো, এই যে একটা চক্র সৃষ্টি হইলো, একটা পাওয়ারফুল চক্র, ধনী চক্র, প্রচুর টাকা আছে, প্রচুর ম্যান পাওয়ার আছে, মাসেল পাওয়ার আছে, তারা মিলে তথাকথিত জনস্বার্থে আমাকে অব্যাহতি দিছে। এটা সরকারের দিছে। এখন তো আমার কাছে একটা প্রশ্ন, ধরুন এই যে বিভিন্ন একটা নেক্সাস যেটা বললেন যে ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি যারা হয়তো মন্ত্রী ছিলেন বা সচিব ছিলেন বা মানি পাওয়ার যাদের আছে, তারা আপনার এই কার্যক্রম, তাদের স্বার্থ হানি হচ্ছিল বলে আপনি মনে করলেন, আপনার বিরুদ্ধে তারা লেগে গেল। সেক্ষেত্রে কে আসলে বড় ভূমিকা রাখলো, দীপুমণি নাকি অন্য কোনো শাহজাহান খান নাকি অন্য কেউ? এক। দ্বিতীয়, একই সাথে যেটা জানতে চাই, এই যে এত বড় শক্তি, তারা আপনাকে বশীভূত করার চেষ্টা করে নাই? অফকোর্স, আমি আর সেটা বলতেছি না। শত শত কোটি টাকার অফার ছিল, সেগুলিকে আমি কিংবা আমার যারা কলিগ ভ্রুক্ষেপও করেন নাই। আমরা আমাদের কাজ করে গেছি। জাতীয় কোন মহল থেকে অফার দিয়েছিল? জি, কোন মহল থেকে, বা কোনো ব্যক্তি বা আপনার চাঁদপুর থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমাদের অফিসারদের কাছে তারা টাকাও নিয়ে আসছিল, কিন্তু আমরা তো তাদেরকে কোনো রকমের, তাদের তো ঘোরাফেরা করছে। কত কত কোটি টাকার অফার পেয়েছিলেন? এখন 300 কোটি টাকা, 300 কোটি টাকা। কিন্তু আমরা আমাদের এসে অটল ছিলাম, এবং আপনার এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আমার রিমুভালের পেছনে রশিদ ইঞ্জিনিয়ার। আচ্ছা। কারণ রশিদ ইঞ্জিনিয়ারের 5,000 কোটি টাকার যে প্রজেক্ট, সে প্রজেক্টটা আমি চাইনি যেখানে কর্ণফুলীকে যত হাজার কোটি টাকা হোক, আমাকে অনেকে বলার চেষ্টা করছে, দেখেন এত বড় একটা প্রজেক্ট, এত ম্যান পাওয়ার। আমি বললাম যা কিছুই বলেন না কেন, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে নদীর প্রাণ, নদীর প্রবাহের সাথে কোনো কিছু আপনার কম্প্রোমাইজ করা যায় না। এটা আমাদের অ্যাকচুয়ালি আমার একটা ছিল যে নদীর প্রবাহকে যদি কোনোভাবে আটকায় দেওয়া যায়, তাহলে আপনার তো সব কিছুই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ধরেন আপনি বলছেন রশিদ ইঞ্জিনিয়ার, যিনি একজন সরকারের ক্ষমতাসীন দল না, কিন্তু আপনার সাথে মন্ত্রীর সাথে হলো, মন্ত্রী যারা ছিল রাজনৈতিক শক্তি, কিন্তু একজন ইঞ্জিনিয়ার যিনি একজন সরাসরি রাজনীতি করেন না, হয়তো ব্যবসায়ী, তিনি কিভাবে আপনার অপসারণে ভূমিকা রাখলো? প্রথমত যে উনি ইঞ্জিনিয়ার না, অ্যাকচুয়ালি লেখে নামে, উনি হচ্ছিল মেকানিক। ওই যে ফিশারিজের বোটের কি মেকানিক ছিল, ওই ইঞ্জিনিয়ার আর কি, নামের করে। কিন্তু উনি খুব প্রভাবশালী। উনি যেমন ধরেন বিআইডব্লিউতে প্রচুর বিজনেস করে, প্রচুর দুর্নীতি করছে বলে অভিযোগ আছে। সেই দুর্নীতি কিনা আমি কনফার্ম করতে পারবো না, কিন্তু অনেক অভিযোগ আছে। উনি একজন, ওইখানে ধরেন ওনার সেই কেয়ারি বিভিন্ন রকমের কায়দায় উনি বশীভূত করেন। যেমন ধরেন আমরা যখন এইগুলি করতেছি ওনার বিরুদ্ধে, তখন দেখা গেল কি যে তোফাজ্জল সাহেব, এই যে প্রাইম মিনিস্টারের প্রিন্সিপাল সেক্রেটারি ছিল, ওনার যে মানে প্রমোদ তরি থেকে তারা সবাই যে ঘুরে আসলো,
ওনার যেমন বালাখানা আছে দুইটা, সে সময় এরা সবাই সেখানে যে আপনার বিনোদন করতেন। সুতরাং তার হাত অনেক দূরে বিস্তৃত, তার হাত অনেক দূরে বিস্তৃত, সেই জন্য ওনার সেইটি সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু আপনি প্রধানমন্ত্রীকে এগুলো জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি। শাহজাহান খান আমার বিরুদ্ধে যাই করছে, সব কমপ্লেন দিছে, জানিয়েছি। তারপরে আপনার প্রধানমন্ত্রীকে আমি জানিয়েছি। আমি সরকারি যত চ্যানেল আছে, প্রিন্সিপাল সেক্রেটারিকে লেখা, ক্যাবিনেট সেক্রেটারিকে লেখা, যে আপনারা অ্যাকশন নেন। কারণ কি, লাস্টে আমি এই গত বছর বিশ্ব নদী দিবসে আমার একটা ডিসিশন নিলাম আমি, যে এইভাবে তো হতে পারে না। এই এত কিছু করার পরেও এই বিশ্ব নদী দিবসের ৩-৪ দিন আগে তৎকালীন ডিসি চাঁদপুরের, উনি আবার দেখি কি এই বালুমহল ডিক্লেয়ার করতেছে। বালুমহল ডিক্লেয়ার ওখানে করার দরকার হয় না, আমি জানি ওটা দরকার হয় না। ওটা যদি বালুমহল ডিক্লেয়ার করে বালু উত্তোলন করবে, তখন আমি ওনাদেরকে চিঠি দিলাম। তা আমি দেখি যে এটা একটা রানিং ব্যাটল মতো হচ্ছে। আমি একদিক দিয়ে ঠেকাই, আবার তারা করে হাইকোর্টে চলে যাচ্ছে, হাইকোর্ট থেকে রায় আনতেছে, আবার দেখা যাচ্ছে এটা একটা মানে বাৎসন্যায় টাইপের সিচুয়েশন, হরিণ লুটের মতো। আর আমার তো ম্যান পাওয়ার তো লিমিটেড। তখন আবার দেখা গেল যে এই যে মুস্তফা কামাল এখন যে ওএসডি হয়ে গেছেন ভদ্রলোক, উনি এই কমিশনের যারা দক্ষ যে স্টাফ আছে তাদেরকে কিন্তু বদলি করে দিলেন। তাদেরকে বদলি করে আপনার সেই স্ট্যান্ড রিলিজ করে ঠুলে দিয়ে কমিশনকে তছনছ করে দিলেন। মোট কথা, আমি যেন কোনো কাজ না করতে পারি। এইভাবে অসহযোগিতা করলে তো একটা ব্যক্তি, একটা ছোট একটা প্রতিষ্ঠান কতটা ফাইট দিতে পারে। আই এম গ্ল্যাড, আমি স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট। আমার সাধ্য অনুসারে আমি রাষ্ট্রের সম্পত্তি, জনগণের সম্পত্তি, এই নদী নালা এগুলি রক্ষা করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি। এখন কোন পর্যায়ে আছে? যেগুলো চেষ্টা করেছেন সেই নদী দখল যেগুলো মুক্ত করতে পেরেছিলেন, সেগুলো কি সেই জায়গায় আছে, নাকি আবার দখল দূষণ হয়ে গিয়েছে? এবং আপনি কমিশনে থাকাকালীন যে কমিশনের যে আইন, সেটা কি যথেষ্ট ছিল কিনা? না, প্রথমত কমিশনের আইনটা ছিল খুবই দুর্বল আইন, ইচ্ছাকৃতভাবেই দুর্বল করা হয়েছিল। তবে আশার বিষয় হচ্ছে যে হাইকোর্ট সবসময় এই কমিশনের পক্ষে ছিল। হাইকোর্ট একটা যুগান্তকারী রায় দিয়েছিল যে বাংলাদেশের সকল নদ নদীকে তারা জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছে। সকল নদী, পৃথিবীর কোনো দেশে কিন্তু সকল নদীকে লিভিং এন্টাইটি হিসেবে ডিক্লেয়ার করা হয়নি। আর একটা কাজ করেছিল এই মহামান্য হাইকোর্ট, যে এই সকল নদ নদীর অভিভাবক হচ্ছে জাতীয় নদী রক্ষা কমিশন। সেই হিসেবে আমাদের একটা ছিল, শক্তি ছিল। এই বিষয়টা আমাদের একটা বিরাট সহায়তা করছে। কিন্তু যেমন আমাদের মোবাইল কোর্ট ছিল না, বা ম্যাজিস্ট্রেট ছিল না, আপনার যানবাহনের অপ্রতুলতা ছিল, অফিসারের সংখ্যাও অনেক কম ছিল, ইনফ্রাস্ট্রাকচারও অনেক দুর্বল ছিল। তখন আমি এই আইনকে নতুন করে অনেকের সাথে রিভিউ আলোচনা করে আমি আইনটা আবার নতুন করে করার জন্য মিনিস্ট্রিতে আমি দিয়ে আসছিলাম। কিন্তু পরে আমি যেটা শুনছি ওটাকে ফেরত পাঠিয়েছে। এখন পর্যন্ত ওইটার কোনো আলোর মুখ আর দেখেনি। এই মিনিস্ট্রি অনেক সময় এই নদী রক্ষা কমিশনকে কোনো মিনিস্ট্রি শক্তিশালী করতে চান না। এটাই সমস্যা, বড় সমস্যা। কিন্তু ধরুন, একটা রাজনৈতিক সরকারের একরকম বিভিন্ন রকম বিবেচনা থাকে, কিন্তু যেমন এখন যদি ধরেন একটা নতুন বাংলাদেশের নতুন একটা অন্তর্বর্তী সরকার আসছে, এখন তো একটা গণঅভ্যুত্থানের সরকার, এখানে তো অনেক জায়গায় অনেক রকম সংস্কার, আপনি নতুন আইনের কথা বলে আসছেন। এখন কি সেই প্রত্যাশা করা যায় কিনা, বা এখন কি করতে হবে এই আইনকে সংস্কার করে, যেমন বললেন যে হাইকোর্টের রায়ের আলোকে আপনার মানে নদী কমিশনকে আরও শক্তিশালী করার জন্য যে প্রস্তাবগুলো, সেগুলো নিয়ে কাজ করার কোথায় কিভাবে সুযোগ আছে? এখন হচ্ছে কি, দেখেন তো, কেবল 1.5 মাস মাত্র এই সরকার গঠিত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে কি, এই সরকারের সামনে কিন্তু নদ নদী এনভায়রনমেন্ট বলেন, এটা কিন্তু টপ প্রায়োরিটি না। সঙ্গত কারণেই এটা টপ প্রায়োরিটি না। তাদের টপ প্রায়োরিটি হচ্ছে আইন শৃঙ্খলা, ইকোনমিকে একটা পর্যায়ে নিয়ে আসা, পররাষ্ট্র, এবং যেমন ধরেন আপনি এই যে চিটাগাং একটা পরিস্থিতির উদ্ভব হয়েছে, এইসব বিষয়গুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের সামনে। তারপরে
তারপরে হচ্ছে নদ নদী খাল বিল কিংবা অন্যান্য বিষয়। তা আমি আশা করি যেহেতু এখানে রাজনৈতিক প্রভাব মুক্ত একটা পরিবেশ হয়েছে, তারা হয়তো এই আইনটা অর্ডিন্যান্স হিসেবে পাশ করে দিবেন, যেহেতু এখন পার্লামেন্ট নাই। আর হচ্ছে যে নদী কমিশনকে আইনটা যদি পাশ হয় তাহলে সেই আলোকে নদী কমিশন অনেকটা শক্তিশালী হবে, অনেক বেশি ম্যান পাওয়ার যোগ হবে। এটা এইভাবে করলে হয়তো এরা কাজ করতে পারবে। কিন্তু আপনার যে বাধাগুলি কিন্তু খুবই ফর্মিডেবল বাধা। এইখানে নদী কমিশনের চেয়ারম্যানের আছে আপনার সচিব মর্যাদার। এখন সচিবের উপরে তো আরও অনেক লোক আছে, প্রতিমন্ত্রী আছে, সিনিয়র সচিব আছে, মন্ত্রী আছে। সুতরাং এই নদী কমিশনের চেয়ারম্যানের পদটা আরও বেশি মানে স্ট্যাটাস দেওয়া উচিত। অ্যাপিলেট ডিভিশনের জাজের কিংবা এমনকি মন্ত্রীর র্যাঙ্কও দেওয়া সমীচীন হবে, কারণ তাদের অনেকগুলি মিনিস্ট্রির সাথে, বলতে গেলে ফরেন মিনিস্ট্রির সাথেও তাদের ডিল করতে, সব মিনিস্ট্রির সাথে কিন্তু তাদের ডিল করতে হয় বিভিন্নভাবে। যেমন আপনি ধরুন এই যে আন্তর্জাতিক নদী ট্রান্সবাউন্ডারি রিভার, এই ট্রান্সবাউন্ডারি রিভার এখানে নদী কমিশনকে জানানো হয় না। যে আমি ডিমান্ড করছি যে আমাকে সব প্রসিডিংগুলি জানাইতে হবে আপনাদের, তারা বলে এটা সিক্রেট, এটা জানানো যাবে না, কোনোভাবে জানানো যাবে না। তো এখন নদীর যে অভিভাবক, যে নদী কমিশনের যে চেয়ারম্যান, সে যদি না জানতে পারে যে তিস্তা নিয়ে কি আপনার চুক্তি হচ্ছে, পদ্মা নিয়ে কি চুক্তি হচ্ছে বা কি হবে, তাহলে কিভাবে হবে? এই যে একটা ডিসফাংশন চলে, এগুলিকে সরিয়ে দিতে হবে। এগুলিকে আপনার রেখে আপনার অ্যাকচুয়ালি নদীগুলিকে রক্ষা করতে পারবেন না। এবং ধরেন এই যে সবসময় বলা হয় যে 54টা নদী ভারত থেকে আসছে, বা একটা নদী আবার ভারতে গেছে বাংলাদেশ থেকে, আর 3টা ট্রান্সবাউন্ডারি রিভার হচ্ছে মায়ানমারের। কিন্তু আসলে কমপক্ষে 123টা 24টা নদী আছে ট্রান্সবাউন্ডারি রিভার। এখন আমি 19টা নদীর লিস্ট দিয়েছিলাম একে আপনার জয়েন্ট রিভার কমিশনকে, যে এইগুলিকে তোমরা এস্টাবলিশ করো, যেগুলি ট্রান্সবাউন্ডারি রিভার, অ্যাটলিস্ট এই 23টা। তারা এটা কিছুই করতে পারে নাই। এখন যদি যে নদীগুলি ভারত থেকে আসছে বাংলাদেশে ঢুকছে, আপনি যদি ওই 57টা মানে ওই 54টার মধ্যে না থাকে, লিস্টে যদি না থাকে, ভারত যদি ওখানে বাদ দেয়, আপনি তো কোনো লিগাল স্ট্যাটাসই নাই যে দাবি করার যে এটা ওইখানে পারে, তোমার তো লিস্টের মধ্যেই নাই। এটা প্রথমেই ভুল হয়ে গেছে, একদম প্রথমেই যারা 1972-তে সেই সময় এরা ভুল করে এই নদীগুলির নাম ইনক্লুড করে নাই। এখন করা উচিত। এখন করতে হলে কি করতে হবে? এখন করতে হলে সেই নদীগুলিকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমরা যেমন করছি, আমরা বেশ কিছু করছি, আরও সিস্টেমেটিক ওয়েতে আরও করতে হবে। তারপরে ফরেন মিনিস্ট্রির সহযোগিতায়, পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এবং জয়েন্ট রিভার কমিশনের সহযোগিতায় ভারতের সাথে যে মিটিং হয়, সেই মিটিংয়ে দাবি তুলে ধরতে হবে সৎ তথ্য উপাত্ত দিয়ে, যে এই নদীগুলিও কিন্তু তোমাদের ওইখান থেকে এখানে আসে, এগুলিকেও ট্রান্সবাউন্ডারি রিভার হিসেবে ডিক্লেয়ার করতে হবে। কিন্তু সেই উদ্যোগ তো নেওয়া হচ্ছে না। সেই উদ্যোগ নেওয়ার আমি কোনো দেখি নেই, অ্যাটলিস্ট এখন নিচ্ছে কিনা আমি জানি না, বাট আমি দেখি নেই। আচ্ছা, এই প্রসঙ্গে যে প্রসঙ্গটা আসলো, যা আন্তঃসীমানা নদীর যে বিষয়টা আপনি সংখ্যা নিয়ে আপনি বলছেন যে এগুলো চিহ্নিত করা আছে এবং বাকিগুলো চিহ্নিত করতে হবে, কারণ সংখ্যাটা অনেক বেশি। আপনি বলছেন 54টি শনাক্ত করা আছে আপনি ভারতের সাথে, ভারতের সাথে, কিন্তু এখানে আরও আছে, আরও আপনি ধরেন 50টি, তারও 60-এর মতো হবে। শতাধিক আপনার শতাধিক যেগুলো করা আছে, সেইগুলোর সাথেই যে আন্তঃসীমানার যে বাংলাদেশের যে অধিকার, সেটাই তো প্রতিষ্ঠিত হয়নি। সেই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কি করতে হবে? যেসব আন্তর্জাতিক ল আছে রিভারের বিষয়ে, কনভেনশন আছে, হেলসিঙ্কি রুলস, তারপরে আপনার ওয়াটার কোর্সের কনভেনশন, এগুলিতে তো বাংলাদেশ সিগনেচার করে নাই। কেন করে নাই? এখন কেন করে নাই এটা ধারণা করা যায়, আমি যেটা শুনেছি যে ভারতের প্রভাবে তারা এটা করে নাই। ভারতও করে নাই, ভারতের প্রভাবে এরা করে নাই। এখন ভারতও করে নাই না। এখন যদি আপনি এই চুক্তিগুলিতে, কনভেনশনে যদি সিগনেটারি না হন বা র্যাটিফাই না করেন, তাহলে তো এটার অ্যাডভান্টেজ আপনি পাবেন না। এখানে আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে। এখন ইমিডিয়েটলি এগুলো করা উচিত আমি মনে করি। এটা এখানে ভারতের প্রভাবে ভারতও করে নাই, কারণ ভারত করে নাই সেটা যেহেতু ভারত একতরফাভাবে সেখানে
অনেক ড্যাম অনেক বাঁধ দিচ্ছে, তারা পানি উইথড্র করছে খুশি মতো, তাদের সুবিধার্থে তারা যেহেতু জানে আছে করছে, সেটা একটা হতে পারে। কিন্তু আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। না, আমাদের স্বার্থ আমরা দেখি নাই পানির বিষয়ে যে বিষয়টা আমি বলি, ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। একে সে পানির বিষয়ে তাকে বন্ধু হিসেবে বিশ্বাস করা যায় না। বিশ্বস্ত বন্ধু কার? ভারত। ভারত বাংলাদেশে না কোনো ব্যক্তির? ব্যক্তির কিন্তু বাংলাদেশের না। সে আমি বলছি সে অবিশ্বস্ত বন্ধু। অবিশ্বস্ত বন্ধু? বন্ধু, বিশ্বস্ত না, অবিশ্বস্ত বন্ধু। এই কারণে অন্য বিষয় জানি না, পানির বিষয় দেখেন যে বাংলাদেশের সীমান্ত দিয়ে যদি আপনি ম্যাপটা দেখেন, সীমান্তের চারিদিকে সীমান্তের কাছে যেসব নদী আছে সবগুলিতে সে ড্যাম করছে, ব্যারাজ করছে, তার হলে অন্য কোনো হাইড্রোলিক স্ট্রাকচার করছে। উদ্দেশ্য হচ্ছে পানিকে স্ট্র্যাটেজিক টুল হিসেবে, জিওপলিটিক্যাল টুল হিসেবে ইউজ করা হয়। যেমন গ্রীষ্মকালে সে পানি ছাড়ে না, এটা কিন্তু তার একটা অস্ত্র, এটা কিন্তু অস্ত্র হিসেবে ইউজ করে। এবং ধরেন যে কেন ভারতের প্রভাবে এইসব হয়, আমি একটা উদাহরণ দেই যে পদ্মায় যে এই যে গঙ্গায় যে ব্যারাজটা আছে, ফারাক্কা ব্যারাজ, সে ফারাক্কা ব্যারাজের জন্য আমাদের দক্ষিণ পশ্চিমের যতগুলি নদী এগুলি কিন্তু খুবই মানে মরে যাচ্ছে। সেখানে আপনার স্যালানিটিয়ান ক্রস করতেছে, পানি থাকে না, শুকিয়ে যাচ্ছে। এটা থেকে বাঁচার জন্য বাংলাদেশি এই পানি মানে বিশেষজ্ঞরা, মানে ওয়াটার রিভার এক্সপার্টরা সবাই মিলে একটা প্রজেক্ট নিয়েছিল যে গঙ্গা ব্যারেজ বলা হয়। সে গঙ্গা ব্যারেজ প্রথমে কুষ্টিয়ার দিকে করার কথা ছিল, ভারত বাধা দিচ্ছে। তার আরও ডাউন স্ট্রিমে পাংশাতে, রাজবাড়ির পাংশাতে নিয়ে আসা হয়েছে। সেখানে ছিল কি যে কিছু কিছু জায়গায়, কিছু কিছু শুষ্ক নদীতে বর্ষাকালে পানি ধরে রাখা হবে, অর্থাৎ ব্যাঙ্কগুলিকে রেইজ করে আপনার স্লুইস গেট দিয়ে মেকানিজম করে আপনার পানিগুলিকে ধরে রাখা হবে। সেই পানি আপনার যে গ্রীষ্মকাল, বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল সবচেয়ে বেশি ওই সময় ছেড়ে দেওয়া হবে। যদি ছেড়ে দেন, তারা সেইভাবে হিসাব করছে যে স্যালানিটি আর হবে না, নদীগুলির ন্যাভিগেবিলিটি থাকবে, প্লাস বায়োডাইভার্সিটি ফিরে আসবে। এইটা হলে ভারত যদি পানি আমাদেরকে গ্রীষ্মকালে নাও দেয় তো না, খুবই কম দেয়, নাও দেয়, তাহলেও আমরা মোটামুটি চালিয়ে যেতে পারবো। এটাকে ভারত অবজেকশন দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল যে ডিজাইন ফ্ল আছে, ডিজাইনে গণ্ডগোল আছে, বাতিল। অ্যাকচুয়ালি ডিজাইনে কোনো গণ্ডগোল ছিল না। আমি তাদের যেসব ইঞ্জিনিয়ার আছে যারা করছেন, তাদের দু একজনের সাথে আমার আলাপ হয়েছে, ইট ওয়াজ পারফেক্ট। আচ্ছা, যদি ডিজাইনে ফ্ল থাকে তাহলে তো সেই ফ্লটাকে আপনার কারেক্ট করে নতুন করে করা যেত। এখন এটা হলে হবে কি যে এটা ছিল একটা ভালো উদ্যোগ যে আপনি সেলফ সাফিসিয়েন্সি নিয়ে আসতেছেন। আপনি দেখেন 53 বছরে এই 54টা নদীর মধ্যে মাত্র 3টা নদীর আপনি চুক্তি করতে পারছেন। সেই 3টা নদীর মধ্যে একটা হচ্ছে ফারাক্কা, একটা গঙ্গা চুক্তি যেটা আপনার বছর 2-1 মধ্যে এক্সপায়ার করে যাবে, আর একটা ফেনী নদীর চুক্তি, সামান্য কিছু পানি তারা নিবে ভারত, সেটা জনচুক্তি। এটা কিন্তু একটা মাইনর বিষয়, এটা নেগলিজেবল। আর একটা হচ্ছে কুশিয়ারা নদীতে, এটাও নেগলিজেবল। সেখানে 160 কিউসেক পানি বাংলাদেশ পাবে, সামহাও তার উপর থেকে ছাড়বে। এগুলি কোনো বিরাট কোনো বিষয় না। যে বিষয়টা হচ্ছে সেই হিসেবে যদি আপনি দেখেন যে আপনি যদি 54টা নদীও ধরেন, যে তাদের সাথে যদি মানে স্টেবল কোনো চুক্তি করতে হয় 2500 বছর লেগে যাবে এইভাবে যদি চলে, তো হুইচ ইজ অ্যাবসার্ড নাম্বার। কিন্তু ধরেন এখন সরকার যেটা আছে, ধরেন কয়েকদিন ধরে কথা হচ্ছে, এর আগেও কথা বলেছেন এখন উপদেষ্টা রিজওয়ানা হাসান, উনি এর আগে একবার বলেছেন যে আমরা প্রয়োজনে আন্তর্জাতিকভাবে মহলেও অঙ্গনের বিষয় নিয়ে নদীর পানির যে হিস্সা সেটা নিয়ে কথা বলবে। আজকে উনি বলেছেন যে প্রতিবেশী দেশের সঙ্গে সরকারি পর্যায়ে নীরবতার সময় শেষ, যেটা আপনি এর আগে তো ইঙ্গিত করছিলেন যে এর আগে যেহেতু আন্তর্জাতিক যে চুক্তি বা যে রেটিফিকেশন করা হয় নাই অথবা অনুস্বাক্ষর করা হয়নি, এখন তো এই সরকারের যে বক্তব্য তাতে মনে হচ্ছে যে তারা বিষয়গুলোকে আমলে নিচ্ছে। আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ থাকবে যে প্রথমত ভারতকে পানির ব্যাপারে তাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নেই। তারা এটাকে ডালে করবে। আপনি যেমন জয়েন্ট রিভার কমিশনের হয় না তো, আপনার মিটিংই হয় না, 5 বছর 7 বছর মিটিং হয় না।
আমার হচ্ছে পরামর্শ হচ্ছে যে বাংলাদেশকে পানিতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। সেটা হচ্ছে জায়গায় জায়গায় যেসব রিভার আছে, মানে নদী আছে, শুষ্ক হয়ে যায়, সেসব নদীতে পানি ধরে রাখতে হবে। পানি ধরে রেখে সেই পানি আপনার মার্চ এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আপনি রিলিজ করবেন। সেটা করলে আপনার সেচের প্রয়োজন, আপনার অন্যান্য যে প্রয়োজন আছে সেটা মেটাতে পারবেন। এটা হয়তো লং টার্ম প্ল্যান, কিন্তু লং টার্ম প্ল্যান হলেও আপনার যদি শুরু করা দরকার, যেটা শুরু হয়েছিল যে গঙ্গা ব্যারেজের মাধ্যমে। গঙ্গা ব্যারেজ ইমিডিয়েটলি চালু করা দরকার, ইমিডিয়েট এটাকে রিকনসিডার করা দরকার। যদি ডিজাইন ফ্ল থাকে সেগুলো কারেক্ট করে, কারণ আপনি যদি পানিতে স্বয়ংসম্পূর্ণ না হন তাহলে ভারতের কাছে কিন্তু আপনি বন্দী থাকবেন। ভারত এই পানিকে যে জিও পলিটিক্যাল টুল হিসেবে, অস্ত্র হিসেবে যে ইউজ করে, তার যথেষ্ট প্রমাণ আছে। এইখানে আমাদের যারা যে ওয়াটার সায়েন্টিস্ট বা রিভার সায়েন্টিস্ট যারা আছেন নেতৃস্থানীয়, তারা কিন্তু জাতিকে এই বিষয়টা বলতে বলেন নাই। তারা সবসময় বলেন যে ওই একটা কথা যে ভারতের রাজনৈতিকভাবে সদিচ্ছা থাকতে হবে, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, ভারতের সাথে আলাপ আলোচনা চালাতে হবে। হবে না, আপনি হয়নি। আপনি ধরেন এত চেষ্টা করা হয়েছে তিস্তা নিয়ে, কতবার তিস্তার পানি কি আপনি পাইছেন? আপনি পান নাই। আপনি যে 2000 কিউসেক পানি পান বর্ষাকালে, এই গ্রীষ্মকালে, সেটা পান কি? আপনার ধরলা নদী আছে, ওই ইসের উপরের থেকে একটা নদী আসে ওই গজলডাবার এই পাশে, তারপরে আপনার ওই কিছু পানি ইসে হয় নিচের থেকে আসে, সামান্য কিছু পানি। টোটাল পানিটা ভারত, মানে পশ্চিম বাংলা, গজলডোবা ব্যারেজ থেকে চ্যানেলের মাধ্যমে মহানন্দাতে নিয়ে যায়, মহানন্দা থেকে শেষ পর্যন্ত বিহারের কাছে মেচি নদীতে নিয়ে যায়। এইখানে তাদের সব পানির দরকারও হয় না। কিন্তু এই যে উত্তর পশ্চিম বাংলার যে 8টা ডিস্ট্রিক্টের কথা বলা হয় যে সেচের জন্য তার সব পানি প্রয়োজন, এই কথাটা আমি বলবো যে অসত্য, মিথ্যা বলবো না। এটা মমতা ব্যানার্জি একটা অসত্য তথ্য দেন। কারণ এই পানি তাহলে তুমি মেচি বিহারের কাছে নিয়ে যাও কেন? তুমি বাংলাদেশে কিছু পানি দাও। মানে বাংলাদেশকে না দেওয়াই হলো মূল উদ্দেশ্য। আপনি যেটা বললেন যে এটা একটা তারা একটা চাপ সৃষ্টি করে রাখা, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে। অ্যাট দ্য সেম টাইম যখন ভারত আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট যখন বলে, তখন বলে কি পানি চুরি করে নিয়ে যাচ্ছে। এই মমতা বলছে, প্রায় বলে যে পানি চুরি করে নিয়ে যাচ্ছে। আমার ন্যায্য হিস্সা, যেমন 1983-তে তিস্তা চুক্তি একটা করছিল কিন্তু ভারতের সাথে, সেখানে আপনার ওম প্রকাশ মৃধা সাইন করছিল, তাদের সেচ মন্ত্রী, আমাদেরকে যে ওবায়দুল্লাহ খান ওনারা সাইন করছিলেন। সেখানে 83-তে সেটা ছিল কি একটা প্রাথমিক চুক্তি, একটা এই মানে এক্সপেরিমেন্টাল, যে 39% পানি পাবে ভারত, মানে পশ্চিম বাংলা, আর 36% পানি পাবে বাংলাদেশ, আর রেস্ট হবে রিভারের জন্য। এই চুক্তি 2 বছর পর্যন্ত কার্যকরী ছিল, কিন্তু ভারত তারপরে আর এটাকে রিনিউ করে 2 বছর কিংবা 3 বছর, আর রিনিউ করে নাই। তার মানে আপনি যেটা বললেন যে ভারতকে আসলে ওই পানির ক্ষেত্রে অন্তত বন্ধু ভাবার কোনো কারণ নাই। এটা ভাবে কোন জায়গায় বন্ধু ভাবতে হবে। কিন্তু এখন যেটা হলো যে আমার দেশের মধ্যে যদি আসি, আমাদের দেশের যে এত নদী, সেই নদী যে আপনি ভালো মতো জানেন যে দখল এবং দূষণে একদম জেরবার অবস্থা। এখন আমাদের এই নদীগুলোকে বাঁচানোর জন্যে বা এই নতুন মানে আমাদের আগামী প্রজন্মের জন্য নদীকে দখল এবং দূষণমুক্ত করতে হলে কি করতে হবে? প্রথমত, যদি দখল, সবচেয়ে ক্ষতিকর হয় যখন যে নদীটা দখলও হয়ে যাচ্ছে, দূষণও হয়ে যাচ্ছে। সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে দিয়ে যে নদীগুলি যায়, সেখানে কিন্তু আপনার দখলও হয়, দূষণও হয়। সেই নদীগুলির একেবারে পর্যুদস্ত অবস্থা হয়ে যায়। আর কিছু নদী আছে দখল হয়, কিন্তু আরও কিছু নদী আছে অন্যভাবে দখল হয়ে যায়। মাছ চাষের জন্য এটা নিয়ে যায় লোকে, এটা করে সেটা করে। যে আমি শুধু ওই নদীগুলির কথা আগে প্রথমে বলি, যে নদী আপনার ছোটো ছোটো নদী, আপনি ধরুন 30 কিলোমিটার 40 কিলোমিটার নদী, এই নদীতে আপনার প্রচুর কচুরিপানা হয়। এই কচুরিপানা যখন হয় তখন কিন্তু এই নদীতে কোনো রকম যানবাহন চলতে পারে না, মানে থ্রু ট্রাফিক হয় না, রিভার ট্রাফিক হয় না, এটা আনইউজড হয়ে যায়, রিভারটার কোনো ইউজ থাকে না। যখনই কোনো নদীর ইউজ থাকে না, ব্যবহার থাকে না, সেই নদীকে লোকে বিভিন্ন কাজে, যেমন ধরেন মাছ চাষের জন্য এনক্লোজার করে, কিংবা দখল করে, কিংবা এইটা করে সেটা করে। আর যদি নদীকে আপনি ন্যাভিগেবল রাখেন, অর্থাৎ নদীর ভিতর দিয়ে আপনার লঞ্চ যাবে, নৌকা যাবে ইত্যাদি, সেই নদীকে কিন্তু দখল করা
আপনার মুশকিল হয়ে যায়, বা দখল করেও না লোকে, যে দেখে যে এখান থেকে তো নৌকা যাচ্ছে, এটা যাচ্ছে, সেটা যাচ্ছে। এবং আমাদের যে একটা গ্রামীণ যে নৌপথের দরকার, যে এখন যে 60টা 50টার মতো যে মেইন রিভার রুট আছে, যেগুলো বিআইডব্লিউটি মেনটেন করে, এগুলো বড় নদী, এগুলো বড় নদী। কিন্তু এর বাইরেও কিন্তু যে ছোট নদীগুলি, সেগুলির জন্য কোনো রকমের নাই, তাদের কোনো প্রোগ্রামই নাই। আমি মনে করি কি একটা ম্যাসিভ প্রোগ্রাম নেওয়া উচিত। ছোট নদীগুলিকে আপনি এই কচুরিপানা মুক্ত করবেন, এই যে মাছ চাষ করার জন্য বিভিন্ন ঘের ঠের করে সব মুক্ত করে, সেখানে যখনই আপনি দেখবেন যে ট্রলার যাচ্ছে, নৌকা যাচ্ছে, স্পিড বোট যাচ্ছে, তখন এই যে কিছু কিছু বাল্ক আইটেম আছে, যেমন গবাদি পশুর যে খড় খাবার, আপনি মনে করেন মাটির হাঁড়ি পাতিল, মনে করেন বাঁশ, আপনি মনে করেন লো কস্ট বিগ ভলিউম, মানে বিগ সাইজের যেসব আইটেম আছে, সেগুলি কিন্তু ট্রাকে করে দিতে গেলে কিন্তু অনেক খরচ হয় এবং খুবই কঠিন হয়। বাস তো শহরের মধ্যে নিতে পারে না। যেমন আপনি ধরুন যে তরমুজ, এগুলো নৌপথে ট্রান্সপোর্ট করা, ভেজিটেবল ট্রান্সপোর্ট করা যত সেফ এবং পচে না, কারণ হয় না আপনার ওই যে ট্রাকে নষ্ট হয় না। তো এগুলি আমরা কেন করি না? আমরা যদি এটা করি, করবে কি? এটা তো করবে সরকার। সরকার বলতে এটা মানে এটা ম্যান্ডেটটা কার? নদী কমিশনের? না, নদী কমিশনের না, নদী কমিশনের ম্যান্ডেট না। কারা করবে এটা বিআইডব্লিউটি করতে পারে, বিআইডব্লিউটি করা উচিত। এইগুলি পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় নদীগুলি হচ্ছে কি, আপনার পানি উন্নয়ন বোর্ডের দরকার আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের দরকার আছে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের দরকার আছে, কিন্তু নদী কমিশনের কাজ হচ্ছে সব দেখা। তাদের কোনো মানে নাই যে তারা যে নিজেরা কোনো প্রজেক্ট নেবে তা না, তারা দেখবে যে কাজগুলি ঠিক মতো হচ্ছে কিনা। তা সেই অনেকটা সুপারভাইজারি অনেক জায়গায় আছে নদী নিয়ে, কিন্তু অনেক রকমের মামলা মোকদ্দমা আছে। সেই সব মামলা মোকদ্দমা কিন্তু নদী কমিশনকে দেয়া হয়, হাইকোর্ট তাদেরকে অনেকটা আদালতের মতো আমরা সেখানে ভার্ডিক্ট দিয়ে দিই, কারণ অনেক জটিল আইন আছে এখানে, অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আপনার দেখতে হয় যে নদীর জমি কোথায় আছে, কিভাবে আছে, এইসব বিষয়টা বেশ জটিল। এগুলি নদী কমিশন কিন্তু হ্যান্ডেল করতে পারে, দে আর ইকুইপড টু ডু দিস। আচ্ছা, একটা জায়গায় আপনি একটা বলেছেন যে চট্টগ্রামে কর্ণফুলী নদী লিজ দেওয়ার নামে বিক্রি করে দেয়া হচ্ছে, আর এইগুলো বিক্রি করছে বন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয় সহ স্থানীয় জেলা প্রশাসক, এর সাথে যোগ হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কেন এই কথাগুলো বলেছেন? এই কথাটা আমি গতবার বলছিলাম, আমার নদী বিশ্ব নদী দিবস উপলক্ষে যে সভা হয়েছিল, সে সভায় আমি বলেছিলাম ওই কর্ণফুলী ড্রাইডকের কথাই বলছিলাম। কিন্তু শুধু কর্ণফুলী ড্রাইডক না, ওইখানে আপনি ধরুন যে নদীর পাড় দিয়ে মেরিন পার্ক, তারপরে আপনার ফিশ মার্কেট, তারপরে বিভিন্ন রকমের স্থাপনা তৈরি করা হয়েছে, আপনার কন্টেনার ডিপো। তারা কি করছে, ড্রেজিং করে নদীর যে পার ফোরশোর বা সেগুলি ভরে ফেলছে, ভরে ধরেন 200 বিঘা 300 বিঘার এক একটা প্লট করছে, বিশাল বিশাল প্লট। সেই প্লটগুলিকে তারা লিজ দিচ্ছে, ধরেন 200 কোটি টাকা লিজ দিল, কিন্তু এখানে এই লেনদেন হয়, সেটা তো অবভিয়াসলি আমরা জানি কী উদ্দেশ্যে তারা এগুলি করছেন, এবং যার ফলে নদী সংকুচিত হয়ে গেছে। এখন ওইখানে যদি সম্পূর্ণভাবে তারা এইভাবে লিজ দিয়ে দেয়, তাহলে তো আপনার এখনই তো আপনার 2টা জাহাজ যাওয়া আসা করতে পারে না, হয়তো সেখানে আপনার একটা জাহাজই কোনো রকমে যেতে পারবে না। এই সব কারণে আমি ওই কমেন্টগুলি করছি। যেমন ধরেন ফিশ মার্কেট কি করলো, যে ফিশ মার্কেট একটা ভিতরের দিকে ছিল, তারা করলো কি ওই জায়গা ভরে এই কর্ণফুলী আপনার চিটাগাং পোর্ট অথরিটি একটা ফিশ মার্কেট করলো। সেটা তাদের কাজের মধ্যে পড়েই না, ফিশ মার্কেট করে সেগুলিকে আপনার দিল, মানে কি বলে পজিশন বিক্রি করে দিল, এক একটা 25 লাখ 30 লাখ করে, শত কোটি টাকার এই। কিন্তু পেছনের দিকে ভিতরের দিকে সেখানে কিন্তু ফিশ মার্কেট আছে, ওটাকে অ্যাবান্ডন করে দিল। এই যে কাজটা করলো তারা, এটা নদীকে ডাইরেক্টলি তারা ড্যামেজ করতেছে টাকার জন্য, অন্য কোনো কারণ না। এখানে প্রচুর শত শত কোটি টাকার দুর্নীতি হয় কর্ণফুলী নদীকে। সবচেয়ে হচ্ছে কি, কোনো এনভায়রনমেন্টাল গ্রুপ যায় কিন্তু সেখানে কাজ করে না। যখনই আমরা যেমন ধরেন টার্গেট করলাম যে 1টা 2টা 3টা, যেমন ফিশ মার্কেট এবং কর্ণফুলী ড্রাইডক, এই 2টা মেজর, এই 2টাকে যখন জাতীয় নদী রক্ষা কমিশন আইডেন্টিফাই করলো এবং মেজর তারা প্রবলেম, তখন দেখা গেল কি
কোথাও থেকে একটা ভুইফোর এনজিও এসে দাঁড়াইলো কি সবগুলিকে উৎখাত করতে হবে। ২,৫০০ দখলদার আছে, আপনি তো ২,৫০০ দখলদারকে একসাথে উৎখাত করতে পারবেন না। এরা অত সূক্ষ্মভাবে আর একজন চলে গেল পাহাড়ে যায় এসে কি জমি টমি করতে গেল, সেটা পাহাড়ে যায় এসে এখানে কি তাকে কি অ্যাটাক করলো নাকি, যারা মানববন্ধন ইত্যাদি ইত্যাদি একটা নাটক, ব্যাপক দেশব্যাপী নাটক শুরু হয়ে গেল। অর্থাৎ এই যে কর্ণফুলী ড্রাইডক নিয়ে আমরা যখন এইগুলি করতেছি তখন দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে এনজিওরা। কেন নয়? ওই যে আপনাকে বললাম না যে প্যারামাউন্টের কথা যে উল্লেখ করলাম, যে প্যারামাউন্ট বলে একটা প্রতিষ্ঠান দূষণ করতেছে, সিরিয়াস দূষণ করতেছে আপনার এই নদী খাল। তাদের কাছ থেকে আপনি টাকা নিয়ে যদি কোনো আপনার প্রোগ্রাম করেন এবং আপনি যদি বলেন যে আপনি নদী রক্ষা করব, এই কোনো প্রতিষ্ঠান এনজিও করে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আপনি তো বিশ্বাস করবেন না। এই যে প্রত্যেকটা এরা কিন্তু আপনি তদন্ত করেন, এখান থেকে এই টাকা নিচ্ছে, নদী নিয়ে ক্যাম্প করতেছে সাগরের পাড়ে ইত্যাদি ইত্যাদি। এইগুলি হচ্ছে কি সরকার মানে আমলা কিছু আছে, রাজনীতিবিদ আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, সাথে আপনার সো কল্ড এই যে এনজিও, সব এনজিও আমি বলবো না, অনেক লোক আছে ডেডিকেটেড এই নদী রক্ষার জন্য, তারা জীবন দিতে প্রস্তুত এবং তারা অনেক হেনস্থা হয়। কিন্তু আরও কিছু আছে যেগুলি আমি জানি, আমি সেই জন্য আমার বিরুদ্ধে এইসব এনজিওরা, এই কয়েকটা এনজিও নানাবিধ এই করে, মানে নানাবিধ কথা বলে, নানাবিধ প্রচারণা চালায়। কারণ আমি তাদেরকে ব্যান্ড করে দিয়েছিলাম, তারা আমার অফিসে তারা নিষিদ্ধ ছিল। কারণ আমার কাছে ক্রেডিবল এভিডেন্স আছে যে কিভাবে মামলা করে দেয়, মামলা ছেড়ে দিয়ে আসে। এসব এটা একটা মানে ব্যবসা, আপনি বিরাট ধরনের ব্যবসা। এটা হচ্ছে কি গ্রিন চাঁদাবাজি আমি বলবো, সবুজ। এটা সাধারণ লোকে কিন্তু জানে না, আমিও জানতাম না। আমি নদীর মানুষেরকে একটু ক্যামোফ্লেজ করে একটা পদ্মার আড়ালে ব্যবসা, ভালো ব্যবসা। বিএমডব্লিউ গাড়ি চালায়, আপনার সেই এমিরেটসের ফার্স্ট ক্লাসে যায়, 18 লক্ষ টাকা রাউন্ড ট্রিপ। হাউ? এক রুমের এনজিও, 2 জন স্টাফ, বেতন কত 1 লাখ 1.5 লাখ টাকা, সে ট্রিপ করতেছে ফার্স্ট ক্লাসে, বিএমডব্লিউ গাড়ি চালাচ্ছে। আছে, উদাহরণ আছে, আমি নাম বলতে চাচ্ছি না, যারা বুঝার তারা বুঝবেন, আর যারা না বুঝবেন তারা বুঝবেন না। সেগুলোকে কি আপনি ব্যান করছিলেন? অফকোর্স সরকারকে লিখেছিলেন যে সরকারের, সেখানে আমি তদন্ত করতে দিছি ডিসিকে, তার ম্যানেজ করে ফেলায়। ডিসিকে তদন্ত করতে দিছি, কক্সবাজার ডিসিকে, এই অভিযান দিয়ে দেখা হলো কি ডিসি তদন্ত করলো না। আপনি কারণ ম্যানেজ হয়ে যায়। তো শেখ হাসিনার সরকার ছিল দুর্নীতির সরকার, এভরিথিং ক্যান বি, সব সম্ভবের দেশ ছিল। আমি যা দেখছি সেই জন্যই আমি অনেকটা ক্ষুব্ধ, এবং আমি মনে করি কি যে আমাদের নাম্বার 1 এনিমি হচ্ছে করাপশন। এই সরকারকে সেই জন্য আমি বলি, যে কজন অ্যাডভাইজার এখানে তারা জয়েন করছেন তাদেরকে তো সবাই ডিমান্ড করছে যে আপনি সম্পদের হিসাব দেন। 2 জন দিছে, শাখাওয়াত সাহেব আর ফাউজুল কবির সাহেব, তাও পাবলিক ডোমেনে না, সরকার কাছে দিয়ে তবু দিছে। বাকি একজনও সম্পদের হিসাব দেয় না, অথচ 15 লক্ষ কর্মকর্তাদের সম্পদের হিসাব চায়। 15 লক্ষ কর্মকর্তাদের সম্পদের হিসাব দিয়ে আপনি কী করবেন? কেন চেক ইট? মানে অবাস্তব কথা। আপনি নেবেন অ্যাডভাইজারদের সম্পদের হিসাব এবং তাদের ব্যাংক ট্রানজ্যাকশন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দ্বারা আপনি চেক করবেন, এবং তার স্পাউস এবং ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারের সম্পদের হিসাব নেবেন, প্লাস সচিবদের, সিনিয়র সচিবদের, এই কয়েকজন এবং সংস্থা প্রধানদের। আপনি যদি এইখানে স্বচ্ছ অনেস্ট লোক আনতে পারেন, ধীরে ধীরে দেখা যাবে কি প্রশাসন অনেকটা দুর্নীতিমুক্ত হয়ে আসবে। কিন্তু প্রশাসনের মাথায় তো আপনার গণ্ডগোল। আপনার কয়টা সচিব আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তার সম্পদের হিসাব দেখ, সম্পদের হিসাব, এরা দুর্নীতিবাজ। যে কজন সচিব আছে এইখানে একজনও পাওয়া যাবে না, চ্যালেঞ্জ করে বললাম। আমাকে মামলা করে দেখ দরকার হলে, এই বিষয়ের উপরে যদি প্রমাণ করতে পারে এবং তারা যদি বলতে পারে যে আমার এই সম্পদ দেখ, তারা, আমি জানি বলে বলতেছি। সেই জন্য আমরা হতাশ। এই অ্যাডভাইজারগুলি কেন সম্পদের হিসাব দিতে তাদের অসুবিধা কী? তাদের বিরুদ্ধে তো কয়েকজনের বিরুদ্ধে তো অভিযোগ আছে। আপনার এই যে নাম কি, আপনার চাকমা, সুপ্রদীপ চাকমা, ডেইলি স্টারে বিশাল আপনার রিপোর্ট যে সে ফাইনও দিছে, নানাবিধ অভিযোগ আছে। কনক সরোয়ার বলছে, মাসুদ কামাল বলছে, আমিও বললাম,
কয়েকটা বলছি। এখন ডক্টর ইউনূস শুনেন না, উনি শুনতেন তাহলে তার তো ব্যাকগ্রাউন্ডে উনি চেক করতেন। উনি যদি ব্যাকগ্রাউন্ডে তার চেক করতেন তাহলে যদি প্রমাণিত হইতো যে ওনার কোনো দুর্নীতি নাই, তাহলে আমরা উইথড্র করতাম আমাদের কথা এবং দেখা যেত কি যে একটা স্বচ্ছ একজন ব্যক্তি পাওয়া গেল। সবাইটা উনি নেয় না কেন? উনি বলেন না কেন তোমরা এটা দাও আগে, সব কাজ ফেলায় এটা দাও, কয়দিন লাগে? দিতে তো বলা হয়েছে, আমরা আরেকটু দেবে না কেন? অবশ্যই দিতে হবে। এবং সরকার কর্মকর্তাদের যখন চাচ্ছে, এবং আজকেও দেখলাম বলেছে যে সংস্থাপন সচিব যে সরকারি কর্মকর্তাদের নভেম্বরের কত তারিখের মধ্যে কথা বলা হয়েছে। এটা অবাস্তব চিন্তা। 15 লক্ষ রিপোর্ট যদি আসে, কিন্তু কথা হলো যে আমি যদি আমার সহকর্মীদের হিসাব চাই, তা আমার হিসাবটা তো আগে দিতে হবে। তো দেয় নাই তো তারা, সেটা আমরা প্রত্যাশা করব। কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে যেটা বলতে চাই, আপনি শুরু থেকে যেটা বলছিলেন যে আপনি যখন বিভিন্ন রাজনৈতিক শক্তির বিরুদ্ধে লড়ছিলেন নদী দখল মুক্ত করার জন্যে, তখন আপনার মেরে ফেলারও চেষ্টা হয়েছিল। তো সেটা যদি বলেন, মানে কিভাবে মনে হলো যে আপনাকে মেরে ফেলার কোনো থ্রেট পেয়েছিলেন কিনা, বা কিভাবে মনে হলো যে আপনার জীবনের হুমকি? আমি এটিএন বাংলায় লাইভ প্রোগ্রাম করে, কিরণ সাহেবের প্রোগ্রাম করে আমি যখন যাচ্ছিলাম, ওরা তো দেখছে যে যখন মহাখালী ফ্লাইওভারে ওঠার আগেই গাড়ি আটকায় আমাকে মেরে ফেলতো আর কি। সামহাউ উই এসকেপড। এই যে আপনার ইসের আপনার এটিএন বাংলার যে প্রোগ্রামটা এবং যে গাড়িটা ছিল পরে সব তদন্ত করে। তখন কি আপনি সাবেক না? তখন আমি নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান। আচ্ছা। চেয়ারম্যান সাবেক মারবেন, এখন আমি অনেকটা নিরাপদ বোধ করতেছি। আবার কথা বলার জন্য মারতেও পারে, বাট আই এম নট অ্যাফ্রেড। আমার যদি জীবন চলে যায়, যাবে। জীবন তো অনেক পার হয়ে আসছে, এখন তো আমরা অনেকটা বোনাসে আছি। না, কখন তো আপনার বললেন যে কোনো ট্রান্সপোর্ট দিয়ে আপনার গাড়িতে আঘাত করার চেষ্টা করেছিল আপনার, কিন্তু কোনো টেলিফোনে বা কোনো থ্রেট পেয়েছিলেন কিনা? টেলিফোনে থ্রেট পাই নাই, কিন্তু বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি যে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটা করা হবে, সেটা করা হবে। তারপরে তো আবার বাসার সামনে সবসময় ডিবি থাকতো 2 জন। আমি তো এই আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত তো আমার বাসায় সামনে তো ডিবি পাহারা দিত যে আমি কি করি না করি। মানে রাষ্ট্র আমাকে শত্রু মনে করছে, কিন্তু জনগণ শত্রু মনে করে নাই। সেটাই আমার জন্য একটা গৌরবের বিষয়। যে অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। দেখলেন দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করলাম বিশ্ব নদী দিবস উপলক্ষে আমাদের নদীর কী অবস্থা, এবং সাবেক যে নদী কমিশনের চেয়ারম্যান, তার যে চেয়ারম্যান থাকাকালীন যে তার অভিজ্ঞতা, সেটা আমাদের সাথে শেয়ার করলেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।